না, সরাই দিছি। সায়রা যেন একবার হাঁপ ছেড়ে বাঁচে, অতঃপর একটা মিষ্টি হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলে কাজ হতো না। মনে আছে না কি বলছিলাম? আমি যা যা বলবো তা কিন্তু তোমায় করতে হবে। কখন? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলে? একটু আগেই তো বলছো। সায়রা মনে করার চেষ্টা করে, তখন তার মনে পড়ে, তখনই কি বলছিস সব মানে করেই সায়রার মুখ ছোট হয়ে যায়। সে জানে এখন বাচ্চার কোনো উপায় নেই, তাই সে কাচুমাচু করে আমতা আমতা করে বলল, কি করতে হইব? তা আস্তে আস্তে জানতে পারবা। আপাতত এখন আমার কিস করলেই হবে। কি? কোনো দিনও না, আমি তোমায় কিস করতে পারবো না। তুমি কিন্তু বলছো আমি যা যা বলবো তা কিন্তু তুমি করবা। বলছি ঠিক আছে, কিন্তু তাই বলে কিস করতে পারবো না। বুঝে বলতেছো তো? হুম। আরশোলাটা কিন্তু বাইরে ফালাইনি, এখন কিন্তু ওই কন্টেইনারে বন্দি আছে। কথা না শুনলে কিন্তু তোমার উপর ছেড়ে দেব। এ হ্যাঁ, তুমি এমন করতে পারো না। আমি ঠিক কি কি করতে পারি তা তুমি ভালো করে জানো। এখন বলো কিস করবা নাকি? করতেছি তো। গুড, হারিয়া। সায়রা আস্তে আস্তে আরুষের দিকে এগিয়ে যায়। ওর সামনে এসে তার হালকা ভাবে ঠোঁট ছোঁয়ায়, তারপর সরে আসতে নিলেই আরুষ সায়রার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁট দুটো দখল করে নেয়। কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিয়ে আরুষ খাটে গিয়ে শুয়ে পড়ে, আর সায়রা সেখানেই হ্যাং মেরে দাঁড়িয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে হলোটা কি। যখন বুঝতে পারে তখন সায়রা রাগী চোখে আরুষের দিকে তাকায়, আর আরুষ যে আরামসে পায়ের উপর পা তুলে গুনগুন করতে থাকে, এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পার যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পার যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পেলে তার দেখা যাব যে মরিয়া, না পেলে তার দেখা যাব যে মরিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, যদি পারো তোমরা তারে দেও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দেও গো আনিয়া। এই গান শুনে সায়রা যেন জ্বলে তেলে বেগুনে জ্বলে ওঠে। সায়রা ফুঁসতে থাকে, ধূপধাপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে, আর কি জানি বিড়বিড় করতে থাকে। কিছুক্ষণ পর সায়রা অনুভব করে যে আকাশে বাতাসে, তারপর সে বুঝতে পারলো আরুষ তাকে কোলে নিয়েছে। সায়রা হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। আরু সেই দিকে তোয়াক্কা না করে সায়রাকে শুয়ে দেয়, আর নিজেও ওর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। সায়রা তখনও ছোটাছুটি করেই চলেছে, তা দেখে আরুষ রেগে বলে, আরেকবার যদি এমন মস্তি করছো, বাইরে থেকে ওই আরশোলাটা এনে সোজা তোমার শরীরে ছেড়ে দেবো। এইবার সায়রা কাচুমাচু হয়ে যায়। সে জানে এখন কথা না শুনলে আরো সত্যি এইটা করবে, তাই কিছু না বলে চুপটি করে ওর বুকে শুয়ে থাকে। এক সময় ঘুমিয়েও পড়ে। আরু সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলে, যা, এই আরশোলাটার জন্য তো তোমার কাছে তো পেলাম। চিন্তা করো না, খুব জলদি তোমার এই সকল রাগ আমি দূর করে দেব। সব সময় আগলে রাখবো তোমায়। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই বুকে তোমায় আগলে রাখবো। আরু সায়রার কপালে ভালোবাসার এক স্পর্শ এঁকে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ আরু সায়রাকে আরশোলার ভয় দেখিয়ে জ্বালিয়ে মেরেছে। কি না করতে বলেছে ওকে! কখনো কিস করো তো কখনো ঘুম পাড়িয়ে দাও, নয়তো কখনো খাইয়ে দাও, আবার কখনো শাড়ি পরো। কিন্তু ওর মধ্যে দিয়ে আরুষ তার ভালোবাসার প্রতি নিয়ত সায়রাকে বুঝিয়ে দিয়েছে। এক মিনিটের জন্য সায়রা ওর চোখের আড়াল হলে সে অস্থির হয়ে যায়। আরুষ সায়রার ছোট থেকে ছোট জিনিসের দিকেও খেয়াল রাখে, কোনো কিছুর কমতি রাখে না। নিজের ভালোবাসা সায়রাকে উপলব্ধি করার জন্য রাতে বারান্দায় গ্রিলের ওপর হাত রেখে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। আকাশে অজস্র তারা চিকচিক করছে, তার মধ্যে এক গোলাকার থালার মতো চাঁদ চারিদিকে তার স্নিগ্ধ আলো ছড়িয়ে দিচ্ছে। আজ সায়রা অন্য কিছু নিয়ে ভাবছে না, বরং আজ সে শুধু আরুষকে নিয়েই ভাবছে। ভাবছে বললে ভুল হবে, সে এখন আরুষের ভাবনায় মগ্ন। হ্যাঁ, আরুষ যেন আজ সায়রার অভ্যাসে পরিণত হয়েছে। আরুষের এসব পাগলামিতে সে এখন বিরক্ত বোধ করে না, বরং তার এখন এসব ভালোই লাগে।
ওর বিরক্তিকর জিনিসগুলো এখন ভালো লাগাতে পরিণত হয়েছে, কিন্তু তা সে আরুষকে বুঝতে দেয়নি। সায়রা এখন ধীরে ধীরে আরুষকে আপন করে নিচ্ছে। সে যে আর তার অভিমান ধরে রাখতে পারছে না। কিভাবেই বা রাখবে? যাকে আমরা ভালোবাসি তার উপর কি কখনো রাখবো অভিমান করে থাকা যায়? হুম, যায় না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার উপর রাগ করে থাকা যায় না। আর তাতেও কষ্ট দেয়া যায় না। তাকে কষ্ট দিলে নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। তাই সে এখন ঠিক বলেছে, আরুষকে তার কষ্ট দিবে না, চেষ্টা করবে সব ভুলে নতুন জীবনে শুরু করার। কিন্তু সব কি ভোলা এতই সহজ? সায়রা যখন আরুষের ভাবনায় মগ্ন, তখন আরুষ বারান্দায় প্রবেশ করে। সে এসে সায়রার পাশে দাঁড়ায়। আরুষ মুগ্ধ নয়নে সায়রার দিকে তাকিয়ে আছে, কেননা চাঁদের স্নিগ্ধ আলো এসে সায়রার মুখে পড়ছে। এতে সায়রার মুখখানি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যরকম সৌন্দর্য সৃষ্টি ফুটে উঠেছে তার চেহারায়। লম্বা চুলগুলো বাতাসে উঠছে, সব মিলিয়ে আরুষের নেশা ধরিয়ে দিচ্ছে। আরুষের ইচ্ছে করছে এখনই তার এই মায়াবতীর মাঝে ডুব দিতে, কিন্তু আফসোস তা হয়তো এই মুহূর্তে সম্ভব না। কেননা সায়রা যে কখনো তাকে ক্ষমা করেনি, তার উপর সে যে এখনো রেগে আছে। আর এমনও আরুষ চায় সায়রা নিজের মন থেকে সব মেনে নিয়ে তাকে আপন করুক। তারপর না হয় সে সায়রাকে আবার নিজের ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দেবে, আপন করে নিয়ে চিরতরের জন্য নিজের বুকে আগলিয়ে রাখবে। আরুষ সায়রার আরেকটু কাছে যেয়ে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলে। কি ভাবছো এই অসীম নক্ষত্রের দিকে তাকিয়ে? আরুষের কথায় সায়রা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তারপর সে একবার আরুষের দিকে তাকিয়ে আবার আকাশের পানে তাকিয়ে বলে, কিছু ভাবছি না তা বললে ভুল হবে, আবার ভাবছি তাও বলতে পারছি না। আসলে বলতে গেলে আমি জীবনের হিসাব মিলাচ্ছিলাম যে বিয়ের পর আমাদের মধ্যে কি ছিল আর এখন কি আছে, আগে কেমন ছিলাম আর এখন কেমন, আগে আমার প্রতি তোমার ব্যবহার কেমন ছিল আর এখন কেমন। জানো, এইসব মিলিয়ে শেষে কি পেলাম? কি? যে আমরা সময়ের স্রোতে অতিবাহিত হয়ে চলেছি। সময় যে কাউকে থেমে থাকতে দেয় না। সময় যেমন খারাপ হয় তেমন ভালোও হয়। আর সাথে সে যে সকলকে পরিবর্তন করতে সক্ষম, যেমন তোমায় আর আমায় কতটাই না পরিবর্তন করে ফেলেছে। আজ সত্যি একটা কথা মানতে বাধ্য হচ্ছি, সকলের জীবনেই সময়ের একটা সময় সব সময় স্মরণীয় হয়ে থাকে। আর আমার জীবনে সেই সময়টা হলো তোমার সাথে আমার কাটানো সেই সময়গুলো, যখন নাকি তোমার আমার মাঝে কোনো কিন্তু ছিল না, কোনো অপবাদ ছিল না, ছিল না কোনো থার্ড পারসন, ছিল না কোনো ভুল বোঝাবুঝি। কতটা না হাসি খুশি ছিলাম, দুজনের জন্য দুজনের ভালোবাসা কোনো কমতি ছিল না। আমি যদি পারতাম না, তাহলে সেই সময়টাকে বেঁধে রাখতাম, কখনো অতিবাহিত হতেই দিতাম না। সময়কে কখনো বাধা যায় না, এটা করার চেষ্টা করো বৃথা। সময় তো চলমান নদীর ধারার মতো, তার নিজ গতিতে বয়ে যাবে। তাই পুরনো সময়কে স্মরণ করে শুধু ভালো লাগা উপলব্ধি করা যায়, কিন্তু বর্তমান সময়ে তার চেয়ে ভালো স্মৃতি তৈরি করে তাতে সন্তুষ্টি লাভ করা যায়। সায়রা এক মুচকি হেসে বলে, তাই তো সময়ের সাথে সাথে এমন কিছু স্মৃতি তৈরি হয়ে গেল যা সব কিছু অগোছালো করে দিল। কিছু ভয়ঙ্কর স্মৃতি যা মনে করলে আমাকে তিলে তিলে শেষ করে দিতে লাগে, যা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আফসোস, যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম আর তা পরিবর্তন করতে পারতাম, তাহলে নিজের জীবন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলতাম আর সব সময়ের জন্য শুধু সেই হাসিময় ভালো স্মৃতিগুলো গুছিয়ে রাখতাম। বলে রুমের ভেতরে পা বাড়ায় সায়রা। আরুষ এত সময় ধরে মাথা নিচু করে সব শুনছিল। সায়রার প্রত্যেকটা কথা তাকে আঘাত দিচ্ছিল, কেননা তার যে অজানা নয় সে সায়রা কোন ভয়ঙ্কর স্মৃতির কথা বলছে। সায়রা সেই রাতের কথা বলছে যেদিন আরুষ সুবাহার ওপর হাত তুলেছিল, তার চরিত্র নিয়ে কথা তুলেছিল, তাকে বিনা চরিত্রহীনা বলেছিল, বিভিন্ন ভাবে তাকে নিচু করেছিল। আরুষ পেছন থেকে সায়রার হাত আটকিয়ে বলে, পুরনো স্মৃতি মুছা যাবে না, কিন্তু নতুন স্মৃতি তো গড়া যাবে, যা পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলোকে ভুলিয়ে দেবে, নতুন করে সব শুরু করতে সাহায্য করবে, কষ্ট ভোলাতে সাহায্য করবে, পিছনের অন্ধকার ফিরিয়ে নতুন এক আলো রাঙিয়ে তুলবে।
আমাকে কি শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? আরেকবার কি সব বলে আমায় ভালোবাসা যায় না? সায়রা এবার পিছে ঘুরে আরুষের দিকে তাকায় আর তাকিয়ে দেখে সে করুণ চোখে ও তার দিক তাকিয়ে আছে। তার দিকে চোখে স্পষ্ট অনুরাগ দেখা যায়। সায়রা যে চেয়েও কোনো চাহনি থেকে অপেক্ষা করতে পারছে না। সায়রা আরুষের কোনো কথার উত্তর না দিয়ে সে আবার সেই গ্রিলের পাশে হাত দিয়ে আকাশের পানে তাকিয়ে থাকে গভীরভাবে। আরুষের বুঝতে বাকি নেই যে সায়রা এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না। তাই আরুষ সায়রাকে কোলে করে বারান্দায় রাখা সোফায় বসে। সায়রা আরুষের কোল থেকে উঠতে চাইলে আরুষ পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে যাতে সায়রা নড়তে না পারে। সায়রা বেশ ভালো করেই বুঝে গেছে যে সে যা চাইলেও আরুষের বাহুডোর থেকে ছাড়া পাবে না। তাই এভাবে বসে থাকা তার জন্য উত্তম। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে হেলান দিয়ে বসে থাকে। দেখে আরুষ গুনগুন করে গান করতে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবদার ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবদার ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরণেরই মূল পথ ধরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তর আছো তুমি হৃদয় জুড়ে। সায়রা এতক্ষণ মুগ্ধ হয়ে আরুষের গান শুনছিল। আরুষের গানের গলা যে মোটামুটি অনেক ভালো তা সায়রাকে মানতেই হবে। আগেও আরুষ সায়রা এমনই গান গাইতো যখন সায়রা মন খারাপ থাকতো বা রাগ করতো। আরুষের গান শুনে সে কোনোদিনও রাগ বা মন খারাপ করে থাকতে পারতো না। তার কাছে আরুষের গান গাওয়াটা একটা নেশার মতো কাজ করে, যা শোনার পর থেকে দুনিয়াদারি ভুলে যায় সে। আরুষ গান শেষ করে ঘোর লাগা দৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ অবস্থায় তাকে কতই না মায়াবী লাগছে। সে হারিয়ে গেছে সায়রার মাঝে। নিজেকে আর সংযুক্ত রাখতে না পেরে সে সায়রার ঘাড়ে নিজের মুখ ডুবায়। সেখানে আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগে। আরুষের স্পর্শে সায়রা আস্তে আস্তে আরুষের মাথা তুলে ডুবে যেতে থাকে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগে। আজ সায়রা চেয়েও আরুষকে বাধা দিতে পারছে না। পারছে না বললে ভুল হবে, দিতে চাইছে না। কেননা সে নিজেই তো আরুষের স্পর্শে ডুব দিতে চাচ্ছে। সায়রার কোনো বাধা না পেয়ে আরুষ ধীরে ধীরে সায়রার ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তারপর হুট করে সায়রাকে কোলে করে রুমের দিকে এগোতে থাকে। আজ না হয় আর একবার তার ভালোবাসাকে ভালোবাসার বেঁধে রাখবে, নিজের করে নিবে নতুন করে। আগের বার আপন করে নিলেও ছিল সংশয়, প্রতিশোধ। কিন্তু এবার না আছে কোনো প্রতিশোধ, না আছে কোনো সংশয়, শুধু রয়েছে তাদের ভালোবাসা। সায়রা জমানো অভিমানের পাহাড়টা আজ হয়তো ভেঙে যাবে, হয়তো নতুন করে গল্প শুরু, তাদের নতুন জীবনের পথ সূচনা। সকাল 7টা বাজে। সায়রা আরুষের খালি বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। কিনা নিষ্পাপ লাগছে তাকে। মুখটা একদম উজ্জ্বল দেখাচ্ছে। এক আলাদা মায়ায় বিরাজ করছে তার মুখখানিতে। আরুষ আরো গভীরভাবে সায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আরুষের আজ বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসাকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। তার ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসায় নতুন করে রাগিয়েছে। কিন্তু ওকে বলবো যে কতই না কষ্টে দিয়ে ফেলেছিলাম।
নিজে থেকে দূরে সরিয়ে ফেলেছিলাম, নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চেয়েছিলাম, যে কিনা আমাকে পাগলের মতো ভালোবেসে চলেছিল, যে কিনা আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল ছিল। অন্য কারোর অন্যায়ের শাস্তি তাকে দিয়ে গেছি, ভুল বুঝে গিয়েছি, তার সাথে অন্যায় করেছি। কিন্তু এখন থেকে কখনই আমি নিজেদের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি আসতে দেব, না কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব। প্রমিস। এসব ভাবতে ভাবতে আরু সায়রার কপালে চুমু দেয়। কপালে কারো ঠোঁটের স্পর্শ পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। সায়রা আলতো করে ঘুমো ঘুমো চোখে আরুষের দিকে তাকায়। আরুষের চেহারায় ঠোঁটের কোনো মৃদু হাসি দেখে সায়রার মুখে হাসি ফুটে ওঠে। আরু সায়রাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলে, গুড মর্নিং জান। গুড মর্নিং, মিষ্টি একটা হাসি দিয়ে বললাম। ঘুম কেমন হলো শুনি? ভ্রু নাচিয়ে এই কথা শুনে সায়রার মুখে এক লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় আরুষের বুকে মুখ লুকায়। তা দেখে আরুষ বলে, জান সরি, তোমায় বলবো যে অনেক কষ্টে দিয়ে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছিলাম তোমার সামনে, মাফ করে দিও। আমাকে কি শেষবারের মতো সুযোগ দিবে? দিবে কি সুযোগ তোমায় আমার ভালোবাসাতে ভরিয়ে দিতে, নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে? সায়রা মাথা উঁচু করে এক মিষ্টি হাসি দিয়ে আরুষের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর ওর বুকে মাথা রেখে বলে, দোষ শুধু তোমার একার ছিল না, আমারও ছিল। তাই তুমি মাপ চেয়েও না। আর এখন থেকে সকল সংশয় ভুলে নতুন করে জীবন সাজাবো, যেখানে থাকবো শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা। কিন্তু এর আগে কথা দাও আর কখনো আমার সাথে এমন বাজে ব্যবহার করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নিব। কথা দাও। আরুষ মুচকি হেসে সায়রার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, কথা দিলাম আর কখনো এমন কিছু করবো না। প্রমিস। যাও এখন ফ্রেশ হয়ে আসো। জো হুকুম মেরি শেহজাদি। বেশ কিছুক্ষণ পর সায়রা নিচে চলে যায় নাস্তা তৈরি করতে। আরুষ ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। একটা ব্ল্যাক ট্রাউজার আর টি শার্ট পরে সে নিচে নেমে আসে। নিচে এসে সে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে পেছনে থেকে সায়রার কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, কি করছো? আকাশ থেকে ডিম পড়তাছে। মজা করতেছো নাকি? তুমি তো রান্না করছো। দেখতে যখন পাচ্ছ তখন এমন ফালতু প্রশ্ন কেন করছো? আমার বউ দেখি রেগে গেছে। তা আমার বউ কি জানে তাকে রাগলে আরো বেশি সুন্দর লাগে? যখন তার নাক রাগে লাল হয়ে যায় আর গালগুলো টমেটো মতো ফুলে যায়, তখন তাকে দেখে ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। সায়রা এখন রাজ ভরে লজ্জায় লাল হয়ে যায়। আরুষ যে কেন তাকে বারবার এমন লজ্জায় ফেলায় কে জানে। সায়রা কিছু না বলে কান্না করতে থাকে আর আরুষ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক দিয়ে ঘষতে থাকে। ঠিক তখন আরুষের মোবাইলটা একটা ফোন আসে। আরুষ পকেট থেকে মোবাইলটা বের করে নম্বরটা থেকে ভুরু কুচকিয়ে যায়। সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। হোয়াট? এত কিছু হয়ে গেল আর আপনি আমায় এখন বলছেন? ওই পাশ থেকে কি বললো বোঝা গেল না। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমার এইখানে কিছু বলার নেই। ফোন কল রেখে দেয়। সায়রা ততক্ষণে খাবার টেবিল সাজিয়ে ফেলে। পরে আরুষের কাছে এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? কমিশনার ফোন দিয়েছিল। কেন? তোমাকে একটা কথা বলা হয়নি। তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি রুহানকে পুলিশের কাছে দেওয়া হয়েছিল। ও, তা কেন ফোন করেছিলে? কিছুদিন আগে রুহান জেল থেকে পালানোর চেষ্টা করে। এতে কিছু পুলিশ অফিসারদের আঘাত করে। পুলিশের গান নিয়ে সে পালিয়ে যায়। পুলিশ যখন তাকে ধরতে যায় তখন সে পুলিশের ওপর ব্যাক ফায়ার করে। ওকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, তাই পুলিশ বাধ্য হয়ে ওকে গুলি করতে থাকে আর ওর অন্যার স্পট ডেট হয়। এখন ওর ফ্যামিলিকে ওর লাশ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সম্মানের ভয়ে সে ওর লাশ নিতে মানা করে ফেলে। তাই এখন ওর লাশে কী করবে তার জন্যই ফোন দিয়েছিল। সায়রা সময় শুনে তার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকলের কর্মের ফল তাকে পেতেই হয়, হয়তো ইহকালে, তা না হলেও পরকালে। শাস্তি তো তাকে ভোগ করতেই হয়। হুম। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। আরুষ আর সায়রা এক ইতালিতে সেটেল হয়ে গিয়েছে। আরুষের সবকিছু যেহেতু ওইখানে, তাই সকলের মতে তারা দুজন ওইখানে এসে পড়ে। এইখানে এরা নতুন ভাবে নিজেদের জীবন সাজাচ্ছে।
যেখানে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। এখান থেকেই তার পড়ালেখা শেষ করেছে, আর আরুষও তাকে ফুল সাপোর্ট করছে। সন্ধ্যায় সায়রা কফির কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাতে চুমুক দিচ্ছে। বাতাসে তার খোলা চুলগুলো উঠতে লাগে। বিকেলের এই বাতাসটাকে চোখ বন্ধ করে অনুভব করতে লাগে। আরুষ তখন পেছন থেকে সায়রার কোমর চেপে ধরে তার নাকে নিজের মুখ ডুবিয়ে দেয়। সায়রা আরুষের স্পর্শ বুঝতে পেরে মুচকি হেসে চোখগুলো খুলে আরুষের ওপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপর মৃদু হেসে বলে, বাহ, আজ দেখি আমার হাজবেন্ড ফুল রোমান্টিক মুডে আছে, কি ব্যাপার? আরুষ চোখ বন্ধ করে শায়লার ঘাড়ে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলতে লাগে, আমি তো সব সময় রোমান্টিক মুডে থাকতে চাই, তোমাকে নিজের ভালোবাসায় রাঙাতে চাই, তোমাতে ডুবে থাকতে চাই, কিন্তু তুমি তো সেই সুযোগটা দাও না। শায়রা আরুষের দিকে ঘুরে তার গলায় নিজের দু হাত রেখে আম এক মিষ্টি হাসি দিয়ে বলে। ও আচ্ছা, তাই বুঝি। আরুষ শায়রার কোমর জড়িয়ে ওকে আরো কাছে টেনে বলে। জি হ্যাঁ তাই। তো এখন কি একটা সুযোগ দেওয়া যাবে কাছে আসার? বলেই আরুষের শায়রার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। শায়রা আরুষের মুখের সামনে হাত রেখে আটকিয়ে খিলখিল করে হেসে বলে। একদম না, আমার এখন রাতে রান্না করতে হবে। আরুষ বাচ্চাদের মতো ফেস করে বলে। এটা একদমই ঠিক না, তুমি সবসময় এমন করো। তোমার কাছে আসলেই তুমি এমন চিটিং করো পালানোর জন্য, এতে আমার কষ্ট হয় না বুঝি? আহারে, আমার বরের কত কষ্ট, এখন সরো যেতে দাও। তা তো হচ্ছে না। আজ আমি তোমার কোনো বাধাই মানব না, কেননা তুই যে শুধুই আমার। এই বলে সায়রাকে কোলে তুলে নেয় আর রুমের দিকে পা বাড়ায়। হয়তো আজ আবার নতুন করে রাঙিয়ে দেবে আরুষ সায়রাকে নিজের ভালোবাসার রঙে। পাড়ি দেবে এক অজানা ভালোবাসার রাজ্যে। সেখানে থাকবে না কোনো সংশয়, বা না থাকবে কোনো অবহেলা, না থাকবে কোনো ভুল বোঝাবুঝি। শুধু থাকবে তাদের দুষ্টি মিষ্টি ভালোবাসা। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, মধুর হোক তাদের জীবন।